স্বর্ণ নিঃসন্দেহে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ধাতব পদার্থ, বিশেষত নারীদের কাছে। তবে স্বর্ণের এই জনপ্রিয়তা আজকের নয়, চলে আসছে অনাগত কাল থেকে। কিন্তু এখন শুধু স্বর্ণের এই ব্যবহার অলংকারেই সীমাবদ্ধ নেই। এখন দেখা যায় স্বর্ণের প্রাসাদ, বিমান, হোটেল থেকে শুরু করে স্বর্ণের নৌকাও, এমনকি গাছের পাতায়ও হয় স্বর্ণ উৎপাদন। বলতে পারেন এখন এসে পড়েছে স্বর্ণের গাছ। নাম্বার 1, সোনার নদী এলডোরাডো। কাল্পনিক এই সোনার শহরকে নিয়ে তৈরি হয়েছে কত লোককথা, কিন্তু সোনার নদী এই কথা আবার কে কবে শুনেছে? তবে এমন জায়গা যে পৃথিবীতে রয়েছে তার সন্ধান দিল নাসা। তবে এই নদী কিন্তু বাস্তবে সোনার নদী নয়। এই ধারণার সঙ্গে অনেকটা সোনার কেল্লার মিল রয়েছে, যা আসলে সোনার নয়, কিন্তু তার রং সোনার মতোই। ব্যাপারটা তাহলে খুলেই বলা যাক। আন্তর্জাতিক স্পেস স্টেশন সম্প্রতি একটি ছবি পাঠিয়েছে। নাসা সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। ছবিটি পৃথিবীর ফুসফুস অ্যামাজন জঙ্গলের। সেখানে সোনার নদীর খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। গত বছর 24শে ডিসেম্বর এই ছবিটি তোলা হয়। অ্যামাজনের রেন ফরেস্টের মধ্যে সোনার রঙের কিছু রেখা, ঠিক যেন জঙ্গল ফুঁড়ে বয়ে গিয়েছে কোনো সোনার নদী। যেখানে এই সোনার নদীর ছবি রয়েছে সেটি পেরু প্রদেশের। কিন্তু আসলে এগুলো কি? সোনার নদীর বাস্তবতা সোনার শহরের মতোই নেই। তাহলে ছবিতে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো কি? উত্তর দিয়েছেন বিজ্ঞানীরাই। ওই ছবি আসলে জঙ্গল ধ্বংসের ফল। পেরুর পূর্ব দিকে সোনার অনুসন্ধান চলে, আর তার জন্য বেআইনিভাবে খনন কার্য চালানো হয়। নাসার এক মহাকাশচারী নিকন D5 ক্যামেরার সাহায্যে এই ছবিটি তুলেছেন। অবৈধভাবে খোঁড়া এই খনিগুলোর ছবি উঠেছে ক্যামেরা। তার উপর সূর্যের আলো পড়ে চকচক করছে। ওই গর্তগুলোকে একসঙ্গে থাকার কারণে ছবিতে তাকে সোনার নদীর মতোই দেখাচ্ছে। নাম্বার 2, সাদা স্বর্ণের শহর। সাদা স্বর্ণের শহর ছিল সিউদাদ ব্লাঙ্কা। বর্তমানের হন্ডুরাসে এই শহরটি ছিল বলে উল্লেখ রয়েছে। তবে মূলত হন্ডুরাসের আদিবাসীদের মুখের গল্প হিসেবে শহরটি পরিচয় পাওয়া যায়। এই শহর নিয়ে যে মিথ প্রচলিত রয়েছে তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই শহর ছিল খনিজ মূল্যবান পাথরের সমৃদ্ধ। মাটি খুঁড়লেই পাওয়া যেত দামি রত্ন পাথর। এখানকার মানুষ ছিল বিলাসী ও ধনী। তাদের সম্পদের জন্য পরিশ্রম করতে হতোই না। হন্ডুরাসের এই অংশটিকে চিহ্নিত করা হতো পৃথিবীর স্বর্গ বলে। এছাড়াও এই শহরেই প্রথম সাদা স্বর্ণের খোঁজ পেয়েছিল আদিম মানুষেরা। 1500 খ্রিস্টাব্দ থেকে 1526 খ্রিস্টাব্দ অবধি এই শহরটির অস্তিত্ব ছিল বলে ধারণা করা হয়। কিছু লোককথা দাবি করে গহীন জঙ্গলে এই স্বচ্ছ নদীর তীরে এই ছোট্ট ও সমৃদ্ধ শহরটি দাঁড়িয়েছিল। এই শহরে মাটির নিচে যেমন রত্নপাথর ছিল, তেমনি ছিল অসংখ্য গুহা। এসব গুহার অভ্যন্তরেই মিলত সাদা স্বর্ণ। এখানকার মানুষেরা খুব দ্রুতই ধনী হয়ে যায়। শহরটি গড়ে ওঠে খুব দ্রুত, কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য। কিছু মানুষের লোককথার মতে চরম ট্র্যাজেডি অপেক্ষা করছিল সিউদাদ ব্লাঙ্কার জন্য। বিলাসী মানুষের এই শহর অজ্ঞাত কোনো কারণে হঠাৎই হারিয়ে যায়। প্রাকৃতিক দুর্যোগ নয়, অভিশাপ নয়, কোনো বর্ণনাই নেই কিভাবে কোথায় হারিয়ে গেল এই শহরটি। নাম্বার 3, সোনার পাতা। সোনার শহর, নদী, কত কিছুই তো শুনলেন, কিন্তু কখনো গাছে সোনার পাতার কথা শুনেছেন কি? ইউক্যালিপটাস নামের এই গাছের পাতায় পাওয়া যায় স্বর্ণ। কথায় কথায় অনেকেই বলে টাকা কি গাছ ধরে? গবেষকরা বলছেন টাকা হয়তো গাছে ধরে না, তবে গাছের পাতায় সোনা ঠিকই ধরে। সম্প্রতি অস্ট্রেলিয়ার গবেষকেরা ইউক্যালিপটাস গাছের পাতায় সোনা জমতে দেখে। এই উদ্ভিদ মাটি থেকে নানা খনিজ শোষণ করতে পারে। মাটির গভীর থেকে সোনার মতো দামি উপাদান শোষণের ক্ষমতা আছে এই গাছের। তাই তো এই গাছের পাতায় জমা হয় সোনা। তবে গাছের পাতা যেই সোনা জমা করে রাখে, খালি চোখে তা দেখা সম্ভব নয়। সোনা সংগ্রহ করে এমন 500 গাছ থেকে যে সোনা আহরণ করা সম্ভব, তা দিয়ে কেবলমাত্র একটি সোনার আংটি বানানোর মতো স্বর্ণ পাওয়া যেতে পারে। নাম্বার 4, সোনার নৌকা। 1980 থেকে 1990 সাল পর্যন্ত এই নৌকাটি দেখা যেত কুয়াকাটার 0 পয়েন্ট থেকে 2 কিলোমিটার পূর্বে সমুদ্র সৈকত থেকে প্রায় 1000 মিটার দূরে বনের ভেতরে একটি বড় কূপের মধ্যে। সোনার নৌকা দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে কখনো হেঁটে, কখনো ইটের রাস্তায় ভ্যানে করে লোকজন ছুটে আসতো। কূপের পাশে দাঁড়িয়ে বিশাল আকৃতির নৌকাটি দেখে মানুষ অবাক হতো আর ভুলে যেত হেঁটে আসার কষ্টটুকু। 1991 সালের 29শে এপ্রিল ঘূর্ণিঝড় ম্যারিয়ানের কারণে
জলোচ্ছ্বাস হলে বালুতে ঢেকে যায় নৌকাটি। 2007 সালের 15 নভেম্বর ঘূর্ণিঝড় সিডরের আঘাতে এলোমেলো হয়ে যায় কুয়াকাটার সমুদ্র সৈকত। ঘূর্ণিঝড়ে ব্যাপক বালুক্ষয়ের কারণে সি বিচ এলাকায় বেরিয়ে আসে নৌকাটির উপরিভাগের কিছু অংশ। কখনো বালুর স্তর পরে ঢেকে যায়, আবার কখনো বালুক্ষয়ের নৌকাটি বেরিয়ে আসার খবর প্রচার হয় গণমাধ্যমে। এভাবে কয়েক বছর পরে এর ওপর দৃষ্টি পড়ে প্রত্নতত্ত্ব বিভাগে। বিভিন্ন গবেষণার পর প্রত্নতত্ত্ব বিভাগ উদ্যোগ নেয় আদি নিদর্শন হিসেবে এটিকে উদ্ধার করার। 72 ফুট দৈর্ঘ্য আর 24 ফুট প্রস্থের নৌকাটি তৈরি করা হয় অন্তত 200 বছর আগে। সমিল বা আধুনিক যন্ত্রপাতি না থাকায় তখনকার সময়ে ছেনি বা কুঠার দিয়ে তেমন কোনো ফিনিশিং ছাড়াই তৈরি করা হয় এই সোনার নৌকা। ব্যবহার করা হয় লোহা কাঠ, শাল কাঠ ও অর্জুন কাঠ। পুরো একটি গাছ দিয়েই তৈরি করা হয় নৌকার বাহা, গছা ও গুড়ার কাঠ। পাতাম বা গজার লোহার পরিবর্তে ব্যবহার হয় লোহার রড। এরপর নৌকার বাইরে আটকে দেওয়া হয় পিতলের সোনালী শীট। তাই একে দেখতে মনে হতো সোনার নৌকা, আর এর নামও পড়ে যায় সোনার নৌকা। নাম্বার 5, সোনার পিরামিড। মিশরের বিভিন্ন পিরামিডকে ঘিরেও রয়েছে এমনই নানা রহস্য। সেই প্রাচীনকালে এই বিরাট বিরাট স্থাপত্য কিভাবে তৈরি হতো, কোত্থেকে এবার সংগ্রহ করা হতো, এইসব পাথর তার কোনো প্রমাণ নেই। পুরোটাই শুধু অনুমান। এই অনুমানের উপর ভিত্তি করেই লেখা হয় ইতিহাস। মিশরের অন্যতম প্রাচীন পিরামিড হলো সম্রাট কুফুর পিরামিড। আনুমানিক 2500 খ্রিস্টপূর্বাব্দে এই পিরামিড নির্মিত হয়েছিল। তবে এই পিরামিডের গঠন অনেককেই অবাক করে। অন্যান্য পিরামিডের মতো এর চূড়াটি তীক্ষ্ণ নয়, বরং দেখে মনে হয় মসৃণ ভাবে খানিকটা অংশ যেন কেটে নেওয়া হয়েছে। এই অদ্ভুত আকৃতির কারণ কি, সে কথা লেখা নেই কোথাও। আর এভাবেই অসংখ্য কিংবদন্তি গড়ে উঠেছে এই পিরামিডকে ঘিরে। সেই সব কিংবদন্তি অনুসারে পিরামিডের মাথায় ছিল আরেকটি ছোট পিরামিড। সেটা ছিল সোনার তৈরি। সূর্যের আলো পড়ে চকচক করত সেই অংশটি। প্রায় 200 বছর ধরে এই বক্তব্যে বিশ্বাস করে এসেছেন বহু মানুষ। এই সোনার অংশটির সন্ধানে চলেছে গবেষকরাও, তবে শেষ পর্যন্ত পাওয়া যায়নি কোনো কিছুই। মিশরের বিভিন্ন পিরামিডের মধ্যে রাজারা কিছু সংকেত রেখে যেতেন, কিন্তু সেই সব সংকেত উদ্ধার করা আজ রীতিমতো অসম্ভব। নাম্বার 6, স্বর্ণের প্রাসাদ। কথায় বলে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেয় রাজার সন্তানেরা। সারা জীবন সোনার থালায় খাবার খেয়ে বড় হন। এতটাই বিলাসবহুল আর অভিজাত জীবন তাদের। রূপকথার এই গল্প বাস্তবেও রয়েছে। আচ্ছা, সোনার চামচের গল্প তো পুরনো, কিন্তু সোনার প্রাসাদ, হ্যাঁ সত্যি সত্যি থাকেন সোনার প্রাসাদে, চড়েন সোনায় মোড়া বিমানে। এই রাজার কথা জানেন কি? এই রাজা হলেন ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়া। 1984 সালে ব্রিটিশদের হাত থেকে মুক্তি হয় ব্রুনাই। সেই বছরই সুলতান হাসান আল বলকিয়া এই প্রাসাদ গড়ে তুলেছিলেন বসবাসের জন্য। প্রাসাদের নাম রাখেন ইস্তানা নুরুল ইমান। তবে বলকিয়ার রাজ পরিবারে আরো একটি প্রাসাদ রয়েছে। সুলতানের সোনার প্রাসাদ রয়েছে ব্রুনেই নদীর তীরে। ব্যক্তিগত বসবাসের জন্য বিশ্বের সবচেয়ে বড় প্রাসাদ এটি। এর নামের অর্থ বিশ্বাসের আলোর প্রাসাদ। এর নকশা বানিয়েছিলেন লিয়ান্ড্রো ডি লক্সিন। ইসলাম এবং মালায় 2 রকম ঐতিহ্যের ছাপই রয়েছে এই সোনার প্রাসাদে। এই প্রাসাদটি 20 লাখ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত। তবে প্রাসাদটি আগাগোড়া সোনায় মোড়া নয়। প্রাসাদের চূড়া 22 ক্যারেট সোনা দিয়ে তৈরি। প্রাসাদে অন্তত 1700টি ঘর রয়েছে, 257টি টয়লেট এবং 5টি সুইমিং পুল রয়েছে। সুলতান 7000 গাড়ির মালিক। এই 7000 গাড়ি রাখা থাকে এই প্রাসাদের গ্যারেজে, যার জন্য 110টি আলাদা গ্যারেজ রয়েছে। এমনকি আছে তার স্বর্ণের বিমানও। নাম্বার 7, সোনার মন্দির। ভারতে এই স্বর্ণ মন্দিরকে দরবার শাহীও বলা হয়ে থাকে। স্বর্ণ মন্দিরটি অমৃতসরের গৌরব, শিখ ধর্ম ও ভক্তির অন্যতম কেন্দ্র। এই দোতলা মন্দিরটি সরোবরের মধ্যস্থলে 67 বর্গফুট আয়তনের একটি প্ল্যাটফর্ম অর্থাৎ উন্নত স্থানের উপর নির্মিত। মন্দিরটি গম্বুজ স্বর্ণ খচিত। এর চারদিকে 4টি প্রবেশদ্বার রয়েছে, যার দ্বারা ইঙ্গিত করা হয় সকল লিঙ্গ, দেশ, রং ও সব ধর্মাবলম্বী ব্যক্তি এই মন্দিরে প্রবেশ করতে পারেন। আপনি জেনে অবাক হবেন, মন্দিরটির শিখরে ব্রোঞ্জ নির্মিত প্লেটগুলো বিশুদ্ধ সোনার পাত দিয়ে গভীরভাবে আবৃত। সূর্যালোকে এটি ঝলমল করতে থাকে এবং সরোবরের শান্ত জলে এর প্রতিচ্ছবি দেখা যায়। সরোবরের চতুর্দিকে সাদা মার্বেল পাথরের নির্মিত চলাচল পথ রয়েছে। সরোবরের পশ্চিম দিকে 24 ফুট দীর্ঘ এবং 21 ফুট প্রস্থ একটি বাঁধানো পথ আছে, যা মন্দির পর্যন্ত বিস্তৃত। কারুকার্যের পরম
ও বিশালতার জন্য এই মন্দিরটি বিখ্যাত। পবিত্র উপাসনার স্থানে একটি চাদোয়ার নিচে শিখদের ধর্মগ্রন্থ সাহিব রক্ষিত রয়েছে। ধর্মসঙ্গীতের সঙ্গে সঙ্গে পুরোহিতগণ এর শ্লোকগুলো আবৃত্তি করেন। পবিত্র সরোবরের চতুর্দিকে অট্টালিকাগুলো দূরবর্তী স্থান থেকে উপাসনার জন্য আগত তীর্থযাত্রীদের থাকার ব্যবস্থাও আছে। নাম্বার 8, সোনায় মোড়ানো হোটেল। সোনায় মোড়া টয়লেটের খবর তো শুনেছেন, সোনায় তৈরি আরো কত শত জিনিসের নাম শুনেছেন, এবার সোনায় মোড়া হোটেল। হ্যাঁ, ঝা চকচকে এই সোনার হোটেলটি তৈরি করা হয়েছে ভিয়েতনামে। দেশটির রাজধানীতে তৈরি হয়েছে বিশ্বের সর্বপ্রথম সোনার প্লেটে নির্মিত হোটেল। 2009 সাল থেকে এই হোটেলের কাজ শুরু হয়েছিল। এই সুন্দর সোনার প্লেটে তৈরি হোটেলের নাম রাখা হয়েছে ডলস হানয় গোল্ডেন লেক। এই হোটেল তৈরি করতে খরচ হয়েছে 200 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 1700 কোটি টাকা। হোটেলের ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ার দুক্ষেত্রেই ব্যবহৃত হয়েছে 24 ক্যারেটের সোনা। তবে সোনার পাতে পুরো হোটেল ছাড়াও হোটেলের টয়লেট সিট থেকে শুরু করে লবি, ইনফিনিটি পুল, রুম, এমনকি বাথরুমের শাওয়ারও সোনা দিয়েই তৈরি করা হয়েছে। হোটেলে কোনো গেস্ট কফি খেতে চাইলে তাকে সোনার কাপে কফি পরিবেশন করা হয়। সোনার পাতে মোড়া এই হোটেলে রয়েছে মোট 25টি তলা। হয়তো ভাবছেন এখানে উঠতে গেলে বিপুল অর্থ গচ্ছা দিতে হবে, বিষয়টি তেমন নয়। হোটেলের রুম ভাড়া শুরু হচ্ছে মাত্র 250 মার্কিন ডলার, অর্থাৎ প্রায় 21,000 টাকার মতো, যা কিনা সোনার হোটেলের হিসেবে খুবই কম। নাম্বার 9, সোনায় মোড়ানো জিপ। স্বর্ণের দাঁত তো অনেকেই দেখেছেন, কিন্তু মুখের মধ্যে সোনার জিপ। 2000 বছর আগের এই মমিতে এমনই নিদর্শন মিলল। মিশরের সর্বত্রই প্রাচীন স্থাপত্য ছড়িয়ে রয়েছে। সেখানকার তাপসিরিজ মাগনায় খনন কার্য চালাতে গিয়ে সম্প্রতি এই মমিটি উদ্ধার করেছেন প্রত্নতত্ত্ববিদরা। যে ব্যক্তির মমিতে সোনার জিপ পাওয়া গেছে তিনি কবে মারা গিয়েছিলেন তা যদিও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে ওই এলাকায় যেই 16টি কবর খোঁড়া হয়েছে সেগুলোর বয়স 2000 বছরেরও বেশি। প্রত্যেকটি কবরই মিশরের পাতালের দেবতা ওসাইরিস এবং তার স্ত্রী এবং বোন আইসিসকে উৎসর্গ করা হয়েছে। ওসাইরিস মৃত্যুর পর পরলোকে সকলের ভবিষ্যৎ নির্ধারণ করেন বলে প্রচলিত ছিল প্রাচীন মিশরে। পরলোকে তার সঙ্গে কথা বলার জন্য যখন মোমের প্রলেপ লাগানো হচ্ছিল সেই সময় আসল জিপটি বাদ দিয়ে সোনার জিপটি বসানো হয়েছে। প্রাচীন মিশরের এই ধরনের প্রথা চালু ছিল বলে জানিয়েছেন তারা। হাতে গোনা কিছু মানুষের সৃষ্টিকর্তার সঙ্গে কথা বলার ক্ষমতা ছিল বলেও মনে করতেন সেই দেশের মানুষ। ইহকালের যাবতীয় ভুলের জন্য ক্ষমা চাইতেই সোনার জিপ বসানোর প্রচলন ছিল। নাম্বার 10, সোনায় মোড়ানো চিকেন আইসক্রিম ডোনাট। আমেরিকার এক রেস্টুরেন্টে সোনায় মোড়ানো ফ্রাইড চিকেন বিক্রি শুরু হয়েছে। কি বিশ্বাস হচ্ছে না? নিউ ইয়র্কের এই রেস্টুরেন্টে 24 ক্যারেট সোনার ম্যারিনেটে ডোবানো এই ভাজা মুরগি $1000 দামে বিক্রি করা হচ্ছে। এই ফ্রাইড চিকেনের ধারণাটি এসেছে জনাথন চেবান ওরফে ফুড গডের কাছ থেকে। আপনি যদি $1000 খরচ করতে রাজি থাকেন তাহলে আপনি পাবেন 50 টুকরা ফ্রাইড চিকেন, সাথে থাকবে পপস্টার জেজির লেবেল লাগানো এক বোতল সোনালী শ্যাম্পেন। 2016 সালে ব্রুকলিনের উইলিয়ামসবার্গ এলাকায় একটি ফিলিপিনো রেস্টুরেন্টে সোনার ডোনাট বিক্রি শুরু করেছিল। সেটির নাম ছিল গোল্ডেন ক্রিস্টাল উবে ডোনাট। এই ডোনাটের মধ্যে যে উবে মুজ ঢোকানো হতো তা তৈরি হতো বেগুনি রঙের মিষ্টি আলু থেকে। এর দাম কত? 1 ডজন স্বর্ণময় ডোনাটের দাম ধরা হয়েছিল $1200। একটি আমেরিকান আইসক্রিম কোম্পানি এক আইসক্রিম বিক্রি শুরু করে যা মোড়া থাকতো 24 ক্যারেট নির্ভেজাল সোনার তবকে। ভারতীয় উপমহাদেশে বিলাসী পানে সোনা বা রূপোর তৈরি পাতলা পাতা বা তবক ব্যবহারের চল রয়েছে। এই আইসক্রিমের দাম ধরা হয়েছিল $15। ফ্রাইড চিকেন কিংবা ডোনাটের তুলনায় যার দাম কম বলেই মনে হতে পারে। নিউ ইয়র্কের আরেকটি রেস্টুরেন্ট $2000 দামের এই পিৎজা বিক্রি শুরু করে। এই পিৎজার উপরে 24 ক্যারেট সোনার টপিংস ছড়ানো ছিল। ভাবতে পারছেন? আজকাল মানুষ স্বর্ণ খাওয়াও শুরু করে দিয়েছে। নাম্বার 11, স্বর্ণের মাস্ক। করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য মাস্কের কোনো বিকল্প নেই, কিন্তু তাই বলে স্বর্ণের মাস্ক? করোনা থেকে বাঁচতে স্বর্ণের মাস্ক পরলেন ভারতীয় এক নাগরিক, যার দাম
3,28,000 টাকা। তার মাস্কে ছোট ছোট কিছু ছিদ্র আছে, এটা পরে শ্বাস নিতে কোনো কষ্ট হয় না। আবার তবে আসলে এই মাস্ক কার্যকর হবে কিনা তা আমার জানা নেই। আসল কথা হচ্ছে শঙ্কর কুরাদে মহাশয় স্বর্ণের মাস্ক পরেছেন শখে। ওই ব্যাপারটাই সবকিছুর মূল। স্বর্ণের গহনার ভীষণ ভক্ত তিনি, তাই সবসময় তার হাত আর গলায় শোভা পায় মূল্যবান স্বর্ণালঙ্কার। করোনা ভাইরাস মহামারীর কারণে যখন সারা ভারতে বেকারত্ব বাড়ছে, নাবিশ্বাস অর্থনীতির, মানুষ খেতে পাচ্ছে না ঠিক মতো, ঠিক সেই সময় এই স্বর্ণের মাস্ক সমালোচনায় ফেলে দিয়েছে শঙ্কর কুরাদেকে। তবে স্বর্ণের মাস্কের আইডিয়া অবশ্য তার নিজের নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুদিন আগে রূপার মাস্ক পরে ছবি দিয়েছিলেন আরো একজন। এরপর পরই দেখা দেখি বানিয়ে নিলেন স্বর্ণের তৈরি মাস্ক। নাম্বার 12, ধাম্মাজেইয়ের বৃহদাকার স্বর্ণালী ঘণ্টা। এবার আমাদের প্রতিবেশী দেশ মায়ানমারের দিকে তাকানো যাক। প্রতিটি দেশে ইতিহাসের অমীমাংসিত কিছু রহস্যের সন্ধান পাওয়া যায়, যেগুলো শত সহস্র বছরের পুরনো। ধাম্মাজেইয়ের স্বর্ণ নির্মিত এই ঘণ্টাটি তেমনি মায়ানমারের এক অমীমাংসিত রহস্য। 15 শতকে নির্মিত এই ঘণ্টা তৈরিতে ব্যবহার করা হয়েছিল সোনা, রূপা ও তামা একত্রিত করে প্রস্তুতকৃত সংকর ধাতু। আনুমানিক 300 টন ওজনের ঘণ্টাটি সেরাগন পেগোডার সামনে স্থাপন করা হয়েছিল। 1608 সালে পর্তুগিজ ভাড়াট সৈনিক ফিলিপ ডি ব্রিটো ঘণ্টাটি দখল করে নেন। এরপর সেটা নিয়ে তিনি চলে যান বগো নদীর তীরে। তবে দুর্ভাগ্যবশত নদী পার হবার সময় সেটি নদীর বুকে চিরতরে হারিয়ে যায়। এরপর থেকে আর কখনোই ঘণ্টাটির সন্ধান পাওয়া যায়নি। আধুনিক প্রযুক্তির ব্যবহার করেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। গত 400 বছরে বাগো নদীও তার গতিপথ পরিবর্তন করেছে, ফলে সঠিক জায়গা খুঁজে পাওয়াটা বেশ দুঃসাধ্যই হয়ে গেছে। অনেকে ভাবতেছিল যে বলতেছিল যে টাকা নাই, ওই যে অনেকে লটের জিনিসপত্র বিক্রি করে না, ওইটা ভাবতেছিল। পরে আমি বললাম যে না, ফ্রিতে। হ্যাঁ, 20 টাকা না, ফ্রি। Hey, what's up YouTube? Welcome to Falguni's Vlog. একজন জীবিত মানুষ শীতে কাতরাচ্ছে, মরছেও না আর বাঁচতেও পারছে না। ঘুমটা ভরে দিব। গরম লাগবে এটা বললে শীতে। গাড়ি বন্ধ করবো। কথা শুনবা তোমরা? আমি তোমাকে 4 জনের একটা জিনিস খাওয়াই। বিলাসবহুল মানুষেরা তাদের বিলাসিতা প্রকাশ করার জন্য অনেক কিছুই তো করে থাকে, কিন্তু কালের পরিবর্তনে দেখা গেছে এই বিলাসিতা একদিন না একদিন হারিয়ে যায়। রয়ে যায় শুধু মানুষের কর্মগুলো। মানুষ এগুলোই মনে রাখে। এমন অনেক বিলাসবহুল নগর আছে, এখন কালের পরিবর্তে কোথায় যে তা হারিয়ে গেছে তা কেউ জানে না। এমনকি সেগুলো খুঁজে পাওয়াও সম্ভব না। এটি প্রমাণ করে দেয় পৃথিবীর কোনো কিছুই এক জায়গায় আটকে থাকে না। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।